দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিস 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। দেশে করোনায় আজ আক্রান্ত হয়েছেন ৭,০৭৫ জন। এই নিয়ে টানা ২ দিন ধরে ৭,০০০-এর উপরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত ৬,৪৪,৪৩৯ জন। এদিকে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫২ জনের। এ নিয়ে মোট ৯,৩১৮ জনের মৃত্যু হয়েছে দেশে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৩৯%, আর মৃত্যু হার ১.৪৫%। লকডাউনের বালাইনে খোদ রাজধানীতে অফিস খোলা থাকায় গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সারা দেশে শুরু হওয়া লকডাউনের প্রথম দিনের চিত্রটা ছিল এমনই। গণপরিবহন না পেয়ে ঢাকার রায়েরবাগে মহাসড়ক অবরোধ করেন অফিসগামী মানুষ। এতে সেখানে তৈরি হয় তীব্র যানজটের। নিউ মার্কেট এলাকায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এই দৃশ্য রাজধানীর যাত্রাবাড়ির। লকডাউনে গণপরিবহন বন্ধ, অথচ অফিস খোলা। তাই এক সিএনজিতে গাদাগাদি করে উঠেছে অনেকে। বিভিন্ন সড়কেও ব্যক্তিগত ও অফিস আদালতের যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো, যাতে মোড়ে মোড়ে যানজটেও পড়ে সাধারণ মানুষ। সেই ভরসা আর কিছু করার নাই। জনগণের ভোগান্তি পোহাইতেই হবে। আমরা ১০-১২ হাজার টাকা বেতন পাই, আমরা কি সম্ভব সিএনজি দিয়ে ৪০০-৫০০ টাকা দিয়ে সিএনজি দিয়ে যাইতে? গণপরিবহন না পেয়ে রায়েরবাগে মহাসড়ক অবরোধ করেন অফিসগামী যাত্রীরা। এতে তৈরি হয় তীব্র যানজটের। যাদের মনে করেন একটু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে তারা তো তাও কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু যাদের নেই, যারা দিন আসে দিন যায়, তাদের কি হচ্ছে সেটা একবার ভাবেন। এখন আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্যই তো সমস্যাটা, বুঝতে পারছেন? এখন অফিসে যাওয়ার ভরসা একটা মাত্র উপায়, যে রিক্সা করে যেতে হবে, এই তো আর কি। নিউ মার্কেট এলাকায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। দাবি জানান স্বাস্থ্যবিধি মেনে কিছু সময়ের জন্য হলেও দোকান খুলে দেয়ার। আমরা বিপক্ষ না, আমরা সরকারের পক্ষে। আমরা দোকান স্বাস্থ্য মেনেই চলবো। এই লকডাউনটা যে দিছে আমাদের ব্যবসার দিকে অনেক ক্ষতি হচ্ছে। আমাদের বিভিন্ন লোন আছে, ঋণ আছে, এগুলা কিভাবে শোধ করব? লকডাউনের প্রথম দিনে ব্যাংকগুলিতে ভিড় ছিল তুলনামূলক বেশি। গ্রাহকরা বলছে প্রয়োজন জরুরি বলেই আসতে হয়েছে ঝুঁকি নিয়ে। এত অল্প টাইমে আসলে ব্যাংকেরও সম্ভব না, আমাদের দ্বারা আসলে সম্ভব হয়ে ওঠে না। আমি 2টা চেক নিয়ে আসছি। প্রথমে দোলাইখাল ব্রাঞ্চে গেছি, ওটা বন্ধ। গেছি নবাবপুরে ব্রাঞ্চে, বন্ধ। প্রতিদিনের মতো ব্যস্ততা ছিল সচিবালয়েও। লকডাউনের নির্দেশনা মানতে কার্যক্রম জোরদার করেছে পুলিশ। লকডাউন উপলক্ষে আমাদের থানা এলাকায় পুলিশ টহল ডিউটিতে আমরা বৃদ্ধি করেছি। দোকানপাট বন্ধ রাখার জন্য নির্দিষ্ট গভর্নমেন্টের যে সময় বেঁধে দিয়েছে, এই সময়টা তারা সবাই যেন পালন করে, এটা আমরা সবাইকে সচেতনতা বৃদ্ধি করেছি। এদিকে নানা বিধিনিষেধে কাজ হারিয়ে বিপাকে পড়েছে দিনমজুররা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। রাজশাহীতে দোকান খোলা রাখার দাবিতে অবস্থান এবং বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। দোকান খোলা রাখার দাবিতে মানববন্ধন হয়েছে কুষ্টিয়াতেও। এছাড়া বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশের সচেতনতামূলক কার্যক্রমও দেখা গেছে অনেক জায়গাতে। লকডাউনের প্রথম দিনে এ চিত্র রাজশাহীর। মহানগরের আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার প্রতিবাদে নেমে আসেন রাস্তায়। তবে নগরীতে যান চলাচল অন্য দিনের চেয়ে কম দেখা গেছে। দোকানপাট খোলা রাখার দাবিতে কুষ্টিয়া ও মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। একবারে সম্পূর্ণ বন্ধ করে না দিয়ে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা এরকম ছাড় দিয়ে যদি লকডাউনটা ব্যবসায়িকদের জন্য করতো, মানা উচিত। কিন্তু তারপর এখন মনে করেন মানুষ তো চলিপিটি খাওয়ারও তো দরকার, এই জন্য মানুষ ধরেন এখন পথে বাড়ানো লাগছে। খুলনায় বাস ট্রেন চলাচল বন্ধ থাকলেও অন্য যানবাহন চলছে। খোলা রয়েছে বেশিরভাগ দোকান। মহানগর ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সিলেটে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। গণপরিবহন ও বিপণী বিতান বন্ধ রয়েছে, তবে খোলা রয়েছে নিত্যপণ্যের দোকান। পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিংও করা হয়েছে।
বরিশাল থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনীহা দেখা গেছে। ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকজনকে জরিমানাও করেছে। আমাদের প্রতিটা লোক সচেতন থাকা দরকার। বাস মালিক সমিতি শুধু না, সাধারণ জনগণ, স্টাফ সবাইকে মাস্ক পরতে হবে এবং বাংলাদেশের সরকারের আইন মেনে চলতে আমরা বাধ্য। এছাড়া লকডাউন কার্যকরে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। তবে ঢিলেঢালা ভাব দেখা গেছে দেশের বেশিরভাগ জেলায়। নাজবুস সাকিব, চ্যানেল 24। আপনারা আছেন নিউজ বিউজ 24-এ। লকডাউনের প্রথম দিনে ঢাকার রাস্তাঘাটে যান চলাচলের খবরাখবর জানাতে গাবতলী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপ্নের শাহরিয়ার শিশির। শিশির, গাবতলী থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে গেছে কিনা এবং ওই এলাকার মধ্যে যানবাহন চলাচলের কি অবস্থা? শাহনাজ, রাজধানীর অন্যতম প্রবেশদ্বার এই গাবতলী। তো প্রতিদিনই বিপুল সংখ্যক লোক এই গাবতলী দিয়ে রাজধানীতে প্রবেশ করেন জীবিকা সহ নানা প্রয়োজনে। আজকেও বিপুল সংখ্যক লোক এই গাবতলী দিয়ে রাজধানীর ভিতরে প্রবেশ করেছেন এবং বের হয়ে যাচ্ছেন। আমরা অনেক লোকের দেখা পেয়েছি। আসলে গাবতলীতে প্রায় ঘণ্টাখানেক হলো আমরা এখানে এসেছি, তো দেখেছি তারা দেখা যাচ্ছে যে সিএনজি কিংবা বিভিন্ন ব্যক্তিগত গাড়ি সেসব কিংবা রিক্সা এইসব যানবাহন ব্যবহার করেই এই গাবতলী ছাড়ছেন অথবা গাবতলী দিয়ে রাজধানীর ভিতরে প্রবেশ করছেন। দূরপাল্লার যানবাহনের কথা যেটি বলছিলেন, দূরপাল্লার যানবাহন এরকম আমরা দেখতে পারিনি। আপনি জানেন যে লকডাউনের কারণে গণপরিবহন সরকারের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে, তো সেই কারণেই দূরপাল্লার যানবাহন দেখিনি। যদিও কিছু সংখ্যক এখানকার পথচারী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন সকালে তারা যখন অফিসের কাজে রাজধানীতে প্রবেশ করছিলেন, অনেক দূরপাল্লার বাসে তারা আমিনবাজার পর্যন্ত এসেছেন। সেই পর্যন্ত এসেই আসলে বাসগুলো আর রাজধানীতে ঢোকেনি। তবে বিকেলের দিক থেকে এই চিত্র আমরা দেখতে পাইনি, কোনো ধরনের বাসই আসলে আমরা দেখতে পাচ্ছি না। এখন সড়কে যেটি বলছিলাম যে ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন ধরনের পণ্য পরিবাহী যান সেসবেরই আধিক্য আমরা দেখতে পাচ্ছি এবং লোকজন আসলে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে অফিস আদালত খোলা কিন্তু গণপরিবহন বন্ধ। এই অবস্থায় তাদের আসলে ভোগান্তির কোনো শেষ নেই। এখানকার যারা রয়েছেন গাবতলীতে যারা যাচ্ছেন কিংবা প্রবেশ করছেন কিংবা বেরোচ্ছেন তারা এরকমটাই আমাদেরকে বলেছেন। শিশির, আপনাকে ধন্যবাদ। রাজধানী গাবতলী থেকে যান চলাচলের খবরাখবর জানাচ্ছিলেন স্বপ্নের শাহরিয়ার শিশির। এবার দেখে নিচ্ছি রাজশাহীতে লকডাউনের কি অবস্থা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাহীর। রাজশাহীতে তো দোকান খোলা রাখার দাবিতে অবস্থান এবং বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। কেমনভাবে চলছে লকডাউন রাজশাহীতে? আপনাকে একটু দেখায় যে এই মাত্রই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের যে টহল গাড়িগুলো সেগুলো সারাদিনই দেখা গেছে এবং তারা কিন্তু হ্যান্ড মাইকে বারবার করে বলছেন, মানুষজনকে সচেতন করবার কথা বলছেন। কিন্তু সকালের যে চিত্রটা যে দিনটা আসলে শুরু হয়েছে সেটাই আসলে একটু ব্যতিক্রম। কারণ এর আগের বছরও আমরা দেখেছি লকডাউন বলতে আমরা যেটা বুঝি মানুষজন, বা এর আগের বছর লকডাউন না বলে সাধারণ ছুটি বলার পরও মানুষজন কিন্তু রাস্তায় কম বেরিয়েছিল। এবছর যেটা দেখা গেল যে সকালবেলাতেই আরডিএ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা আগের দিন সংবাদ সম্মেলন করেছিলেন যে যদি তাদেরকে সীমিত পরিসরে দোকান খোলবার কোনো অনুমতি না দেওয়া হয় তারা রাস্তায় নামবেন। সকাল 11টা নাগাদ তারা রাস্তায় নেমেছেন এবং পুলিশের সাথে প্রশাসনের যে যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের সাথে রীতিমতো বাদানুবাদ হতে দেখা গেছে এবং তাদের একটি দাবি যে তাদের সামনে রমজান মাস, এই রমজান মাসে তাদের দোকান খুলতে দিতে হবে এবং সেটি সীমিত পরিসরে হলেও তাদেরকে দোকান খুলতে দিতে হবে। যদিও প্রশাসনের আশ্বাসে পরে তারা ফিরে গেলেও তারা ঘোষণা দিয়েছেন আজকের মধ্যে কোনো যদি অনুমতি না মেলে তারা কালকে সকাল থেকে সব দোকান খুলে ফেলবেন। আর বিকেলের চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষের মধ্যে সচেতনতার সংখ্যা খুবই কম, কারণ কেউই আসলে আদতে লকডাউন বলে মানার চেষ্টা করছেন না। সবারই কিছু না কিছু অজুহাত রয়েছে। তবে পুলিশের পক্ষে আসলে এইভাবে মানুষজনকে ঘরে ফেরানো সম্ভব নয় যদি নিজেরা সচেতন না হন বলে জানাচ্ছে কিন্তু পুলিশ এবং প্রশাসন। এই ছিল আমার কাছে। আবরার শাহী, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে লকডাউন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আবরার শাহী। এর সাথে নিউজ 24 এর পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আপনারা আছেন নিউজ 24-এ। শীতলক্ষার পানিতে মিশেছে কান্নার নোনা জল, তীরে লাশের সারি। ডুবে যাওয়া লঞ্চটি 17 ঘন্টা পর যখন পাড়ে আনা হচ্ছিল তখন নিজেদের আর ধরে রাখতে পারছিলেন না শোকে বিহ্বল স্বজনরা। বিলাপ আর আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। লঞ্চের ভেতর থেকে একে একে বের করে আনা হয় মরদেহ, যাতে নিহতের সংখ্যা দাঁড়ায় 28 জনে। হারিয়ে যাওয়া স্বজনের জন্য বিলাপ আপনজনের। বাকরুদ্ধ শত শত মানুষ ডুকরে কাঁদছেন শীতলক্ষার তীরে।
রাত সকাল পেরিয়ে তখন প্রায় মধ্য দুপুর। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না কারো। সাথে ক্ষোভ ছিল উদ্ধার অভিযানের গতি নিয়ে। আমরা ধন সম্পদ লাগাই নেই, আমরা আইছি আমাকে লোক মারা গেছে, এই লোক আমরা লয়ে যাবো গা। কোনো কাজই করতেছে না, সারা রাতে শুধু 4টা লাশ উঠাইছে, এই পর্যন্ত কোনো কাজই নাই। যদিও আগের রাতেই শনাক্ত করা গেছে ডুবে যাওয়া লঞ্চ সাবিত আল হাসানকে, প্রায় 17 ঘন্টা পর কিছুটা দৃশ্যমান হয় এই চেষ্টা। ডুবুরি দল সামনে পেছনে মাঝ বরাবর লোহার রশি দিয়ে লঞ্চটি বাঁধে। উপরে তোলা মাত্রই মাঝের রশিটি ছিঁড়ে যায়, হোঁচট খায় উদ্ধার কাজ। অবশ্য কয়েক মিনিট পরেই তোলা হয় ডুবে যাওয়া সাবিত আল হাসান, সাথে সারি সারি নিথর দেহ। মৃতদেহগুলোকে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের মাধ্যমে শনাক্ত করার জন্য দিয়েছি। এই কাজটি শুরু হয়ে গিয়েছে। জাহাজটা নৌ পুলিশের কাছে একটি এভিডেন্স হিসাবে, তাদেরকে আলামত হিসাবে তাদের কাছে হস্তান্তর করেছি। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় তল্লাশির পর সমাপ্ত ঘোষণা করা হয় উদ্ধার কাজের। প্রত্যেক পরিবারকে যে সমস্ত লাশ আমরা পেয়েছি তাদের মানবিক সহায়তা হিসাবে আমরা 25,000 টাকা করে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ দিচ্ছে, এবং যারা অসুস্থ আছেন আমরা পেয়েছি তাদেরকে আমরা ফুল ট্রিটমেন্ট দিচ্ছি ফ্রি। গেল রাতে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে শীতলক্ষার কয়লাঘাট এলাকায় SK-3 নামে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী সাবিত আল হাসান নামের লঞ্চটি। যদিও ঘাতক নৌযান SK-3কে ধরা যায়নি এখনও, এমনকি এই নামের কোনো নৌযান নেই নৌ পরিবহন অধিদপ্তরের খাতায়ও। শুধুমাত্র লঞ্চ চালকের গাফিলতির কারণেই এতগুলো মানুষের জীবনের সলিল সমাধি হলো শীতলক্ষার পানিতে। সংশ্লিষ্টরা বলছেন, সারা বছরময় নৌপথে যে দুর্ঘটনা ঘটে, সে দুর্ঘটনার কোনোটিরই সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়ার ফলে এমন গাফিলতি এবং বেপরোয়া আচরণ লঞ্চ চালকদের, যার দায় দিতে হয় মানুষের জীবনের মাধ্যমে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, শীতলক্ষা নদী, নারায়ণগঞ্জ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৩য় দফার ভোট হচ্ছে কাল। এ বিষয়ে জানাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ৩য় দফা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কেমন? দেখুন, আগামীকাল সকাল 7টা থেকে কিন্তু যেরকমভাবে ভোট গ্রহণ শুরু হয় সেরকমভাবে শুরু হবে। প্রথম 2 দফায় 30টি করে আসনে ভোট হয়েছে, এবার কিন্তু একটি আসন বেড়ে 31টি কেন্দ্রে ভোট হবে এবং মোট 3টি জেলায় ভোট হবে, অর্থাৎ হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভোট হবে। আমরা কিন্তু মূলত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগামীকাল সারা দিন কভারেজে থাকবো এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু মূলত লড়াইটা চতুর্মুখী লড়াই। এখানে কিন্তু এখনো পর্যন্ত যে লড়াইটা রয়েছে সেখানে শুধুমাত্র তৃণমূল বিজেপির মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে বামেদের রেসারঘাটে রয়েছে আরএসপি এবং আরএসপি বাম শরিক, তারাই কিন্তু মূলত এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপকভাবে শক্তিশালী। দক্ষিণ চব্বিশ পরগনায় যে 16টি আসনে ভোট হতে চলেছে, এখানে আরএসপি কিন্তু বামেদের হয়ে মূল লড়াইয়ে থাকবে এবং এর পাশাপাশি কিন্তু আরেকটি বাম দল যারা জোটের সঙ্গী নয়, কিন্তু তারাও কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনায় যথেষ্ট শক্তিশালী এবং তারাও কিন্তু এই বাকি 2 দলকে কিন্তু যথেষ্ট বেশি দেখতে হবে মনে হচ্ছে। এর নাম এসইউসিআই কিন্তু এখানে লড়াইতে থাকছে এবং আগামীকাল এই চতুর্মুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে আমরা। এখানে কিন্তু সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হবে সেই নিয়ে কিন্তু আজকে রাত থেকে কিন্তু যে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি সেটা কিন্তু রয়েছে। বুথে বুথে ইভিএম গুলো কিন্তু আজ বিকেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে এবং আগামীকাল সকালের মধ্যে এই যে ভোট কার্যক্রম সেটা কিন্তু খুব দ্রুতভাবে সম্পন্ন হবে। এখনো পর্যন্ত ইভিএম পরীক্ষা সেটা কিন্তু সম্পন্ন করা হয়েছে। ভোট কর্মীরা তারা বুথগুলো পৌঁছে গেছে এবং বুথগুলো সিকিউরিটি বাহিনী, যে নিরাপত্তা বাহিনী, তারা কিন্তু ঘিরে ফেলেছে। সব মিলিয়ে নিরাপত্তা বাহিনীর এই মুহূর্তে কড়াকড়ি রয়েছে। আজ কিন্তু যে 4th দফা নির্বাচনের ক্ষেত্রে, যে 4th দফা নির্বাচনের আগে যে প্রচারণা, সেই প্রচারণায় রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া এবং হুগলির যেখানে নির্বাচন হবে তার কিছুটা দূরেই 4th দফা নির্বাচনের প্রচার সারছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন করোনাকালীন এই যে সময় নির্বাচন চলছে, এই নির্বাচন খুব শর্ট, অর্থাৎ 8 দফায় নির্বাচন হচ্ছে, সেটা কিন্তু কয়েক দফাতে আর 2-1 দফাতে শেষ করে দেওয়ার কথা তিনি বলছিলেন। যে নির্বাচন কমিশন হয়তো ভাবতে পারে যে করোনার যে প্রকোপ ইতিমধ্যেই বেড়েছে, অর্থাৎ কয়েকদিন আগেও যে সংক্রমণ 13,000 ছিল সেই সংক্রমণ আজকে দিনে দাঁড়িয়ে 1 লক্ষ ছাড়িয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি যে নির্বাচন শর্ট করতে চায়, নির্বাচনের যে পরিসংখ্যান সেটা কিন্তু কমিয়ে আনতে চায় নির্বাচন কমিশন, তিনি কিন্তু সেটা মেনে নেবেন না এবং তিনি কিন্তু নির্বাচন 8 দফাতেই সম্পন্ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আজই কিন্তু রাজ্যে জয়া বচ্চন তিনিও কিন্তু তৃণমূলের হয়ে প্রচারে নেমেছে। সব মিলিয়ে 4th দফার প্রচারণা চলছে এবং 3য় দফার প্রচারণা শেষের পরে সব দলের নির্বাচনী প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল সকাল 7টা থেকে ভোট এবং সবকটি দলই কিন্তু তাদের নির্বাচনের যে প্রচার প্রস্তুতি সবকিছু শেষ করে তারা কিন্তু আগামীকাল নির্বাচনে প্রচারণার পরে তারা কিন্তু ভোটের দিনের দিকে তাকিয়ে আছে। জি শুভজিৎ, আগে 2 দফার ভোটের আগের দিন থেকে তো বিচ্ছিন্ন সহিংসতা হয়েছিল, এবারের পরিস্থিতি কেমন?
দেখুন এবারে কিন্তু মূলত লড়াইটা কিন্তু যে দুটি জেলা অর্থাৎ হাওড়া এবং হুগলির মধ্যে কিন্তু খুব সীমাবদ্ধ রয়েছে। এখানে কিন্তু দেখার যে বিষয় হচ্ছে যে মূলত 31টি কেন্দ্রে যে ভোট রয়েছে এর মধ্যে কিন্তু 29টি কেন্দ্রেই কিন্তু তৃণমূল গভর্নমেন্ট তারা কিন্তু 2016 সালে জয়লাভ করেছিল তৃণমূল সরকার, এবং তৃণমূল 29টি কেন্দ্রের মধ্যে তারা কিন্তু এবার ক্ষমতা ধরে রাখতে চাইছে। যদিও 2019 সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান বলছে এখানে কিন্তু প্রায় 10টির মতো কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। সেই হিসেবে কিন্তু তৃণমূলের কাছে চ্যালেঞ্জিং, তৃণমূল তার গড় রক্ষা করতে চাইবে, পাশাপাশি বিজেপি এখান থেকে তার আসন বাড়াতে চাইবে। কাজে এখানে একটা সহিংস পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে যদি নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী কিন্তু তারা সদা সক্রিয় রয়েছে সব ধরনের সহিংসতা ঠেকিয়ে দেওয়ার জন্য। যে শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 3য় দফার ভোটকাল এ নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড। এই ছিল আজকে নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।